আমরা চলে যাচ্ছি গোলাম মাওলা রনি আপনার কাছে। এবার যে সংসদ তার অধিবেশন মুলতবি করেছে এবং আগামী অধিবেশন আবার শুরু হবে সামনে, আমরা ধারণা করছি যে এই অধিবেশনে প্রচুর কথাবার্তা হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন যে এইবারের সংসদে এত বেশি উর্দু শায়েরি বা কবিতা, আমি ভালো না উর্দুতে, আমি বুঝি না তো এটাকে কি বলে, তো যাই হোক উর্দু কবিতা অনেক পাঠ করা হয়েছে। আমরা দেখলাম যে তরুণ থেকে প্রবীণ সকলেই বেশ উর্দু কবিতায় পারদর্শী, এটাও আমরা দেখলাম। এবং পাশাপাশি এই কবিতাগুলির মধ্যে দিয়ে একজন আরেকজনকে রসিকতা করছেন। আমরা এক পর্যায়ে দেখলাম যে আন্দালিব রহমান পার্থ তিনি উর্দু একটা কবিতা বলে আবার বললেন যে এটা উনি জামাতকে বলেছেন, কারণ জামাত উর্দু বললে ভালো বুঝবে, নানান কথাবার্তা, কিন্তু অনেক উর্দু আলাপ হয়েছে। তো আপনাকে আসলে জানতে চাইছি যে এই সংসদের অধিবেশন যেটা আপনি দেখলেন, আপনাকে কতটুকু আশ্বস্ত করেছে, কতটুকু খুশি করেছে, কোথায় আপনার মনে হচ্ছে যে দুর্বলতা আছে? না, দুর্বলতা নাই, বরং এটাকে শেষের দিকে অনেকটা ভাইব্রেন্টই মনে হয়েছে। তারা একে অপরকে আক্রমণ করেছে, একে অপরকে উত্তেজিত করেছে, এবং বিএনপির যেটাকে ট্রেজারি ব্রেঞ্চ বলা হয়, এই ট্রেজারি ব্রেঞ্চ থেকে বিরোধী দলীয় নেতা বা যারা সদস্য রয়েছেন তাদেরকে লক্ষ্য করে যে আক্রমণ চালানো হয়েছে, এটাকে অনেকটা বলা হয় জলে স্থলে অন্তরিক্ষে আক্রমণ। কোন আক্রমণটা আপনার ভালো লেগেছে? এটা আমার ভালো লেগেছে, সবগুলো ভালো, মানে উপভোগ করেছি, কিন্তু ভালো লাগার কোনো বিষয় না। যেমন উপভোগ করেছেন এমন একটা আক্রমণের কথা বলতে পারেন? যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা জানি যে এই ব্যাংক দখল সাবেক আমলে, বিএনপির আওয়ামী লীগের আমলে তারা ব্যাংক দখল করেছে ডিজিএফআই দ্বারা। তো সেখানে এই সরকারের আমলে ব্যাংক দখল হয়েছে একেবারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। মানে অন্তর্বর্তী সরকারের সময়? না, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাংক দখল হয়েছে আল্লাহু আকবার বলে। তো এই কথা যখন তিনি বলছিলেন, মুহূর্তের মধ্যে প্রতিপক্ষ তো তাদের একেবারে মুখ পানসে হয়ে গিয়েছিল। এইটা আপনার কাছে একটা ভালো আক্রমণ? হ্যাঁ, একটা খুব ইন্টেলেকচুয়াল। এবং তিনি আরেকটা জিনিস বলছিলেন যে ঠিক আছে, ব্যাংক থাকা ভালো, ব্যাংক থাকা ভালো, এটা তো শরীর স্বাস্থ্যের জন্য সবই ভালো, কিন্তু যে ব্যাংক আপনি থাকবেন সেখানে তো আপনার শেয়ার থাকতে হবে, মালিকানা থাকতে হবে। তা আপনাদের যে ব্যাংকগুলো আছে সেখানে আপনাদের কার কতটুকু মালিকানা আছে সেটা যদি আপনারা জাতির কাছে বলেন, এটা আমার কাছে ভালো লাগবে। ওনার এই হিউমারটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে যে এই সংসদে সত্যিকার অর্থেই নতুন আইন নীতি প্রণয়ন বা পলিসি নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে? এটা তো আসলে উভয় পক্ষের জন্যই এটা বেশি আশা করাটা খুব একেবারে যাকে বলা হয় অমানবিক। অমানবিক হলো মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রথম এমপি হলেন, তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন, এবং এটাই বেঞ্চে বসা। তো ওখানে আসলে আপনি কল্পনা করতে পারবেন না, আমরা যেহেতু ওখানে গেছি, আমরা যেমন মাঠে রাজনীতি করি, কিন্তু ওই যে সংসদে দাঁড়িয়ে স্পিকারের সামনে সেই কথা বলা, এটা প্র্যাকটিস করতে আসলে 1 বছর 1.5 বছর সময় লাগে। এর আগ পর্যন্ত যখনই সময় হয় যে আমার এখন বক্তব্যের সময় আসলে, তখন শরীরে ঘাম দিতে থাকে। কেন? এটা একটা সাইকোলজিক্যাল, কেন জানে, এটা অনেক বড় বড় রাজনীতিবিদ যারা মাঠে খুব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, মানে বক্তব্য দেওয়া হলো যাদের পেশা, তারাও দেখা গেল সাইকোলজিক্যালি ঘামাতে থাকেন এবং অনেকে ভুল করেন। ফলে ওই জায়গাটা ওর একটা প্রকৃতিগত বিষয় আছে। ফলে এই সংসদকে অ্যাটলিস্ট সাবলীল হতে, এবং আমি দোয়া করি আল্লাহ আপনাকেও সুযোগ দেখ। আপনি গেলে দেখবেন আপনি তো খুব একেবারে টেলিভিশনের বক্তা, বিতার্কিক সব কিছু, এবং আপনারও দেখবেন যে ওই সময়টা না হবে না। আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিতে পারি, হবে না, যে কারণে আমি ওখানে যেতে পারবো না। না না, যারা পারে তারা ওখানে যায় না। না, আমি আপনাকে বলি, শুনেন, এটা চ্যালেঞ্জের বিষয় নয়। আমি ওখানে দেখে আসি, শুনেন, আমি লক্ষ মানুষের মধ্যে, আপনি কতজনের মধ্যে বক্তব্য দিয়েছেন? লক্ষ মানুষের মধ্যে 1 ঘন্টা বক্তব্য দিয়েছি, তাও পল্টন ময়দানে, তাও হুজুরদের সামনে, তাও আরবিতে। এই আরবিতে আমি বায়তুল মুকাররমে মিম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করা মানুষ, যেখানে বায়তুল মুকাররমে কত মুসল্লি থাকে, সমস্ত আলেম ওলামাদের সামনে দাঁড়িয়ে আমি সেখানে খুতবা দিয়েছি বায়তুল মুকাররমের জাতীয় মসজিদে। সেই আমি সেখানে প্রথম বক্তব্য দিতে গিয়ে দেখি আমার হাঁটু কাঁপে, নাভি কাঁপে, আমার প্রবলেম হয়, সারা শরীর আমাকে ঘামাচ্ছে। এই যে দেখেন আমি কথা বলতেছি, ওটা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। সো ইটস ওখানে কেন জানি আপনি ওখানে, মানে ওইটা আপনি চ্যালেঞ্জ নিয়েন না, মানে বলে আমি দোয়া করি আপনি চ্যালেঞ্জ নিলে লাভ নাই, কারণ আমি আপনাদের মতো সংসদে যেতে পারবো না। আপনি যদি কোনোদিন ওখানে আমাকে বক্তৃতা দিতে দেন তাহলে আপনি বুঝতে পারবেন। কখনোই সাবিনা ইয়াসমিন, রুনা লায়লাকে গান নিয়ে চ্যালেঞ্জ করতে হয় না। না, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লাকেও গান নিয়ে চ্যালেঞ্জ করতে হয়। আমার যে ব্যাপার, আমার নিজের অভিজ্ঞতা আছে, বিকজ আমি ওখানে যে সমস্ত বিতার্কিককে দেখেছি,
তোফায়েল আহমেদের মতো লোককে দেখেছি। ওনারা আমাদের মতো করে তর্ক করা শিখে না না না, তারাও মাই গড, হ্যাঁ শিখেন না আপনি শিখেন। আসেন আমরা এই তর্কটা পরে আরেকদিন এটা আমি বলি, মানে মূল ব্যাপার হলে কি জানেন, তারা যে তর্কগুলো করে না, ওখানে অনেকের হাত পা কাঁপে আর কি, সেটা হচ্ছে সবার কাঁপে তা না। একজন মওদুদ আহমেদ বক্তব্য দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ একটা বক্তব্য দিচ্ছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তোফায়েল আহমেদের এগেন্স্টে সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন, এবং উইথ অল রেফারেন্স, ওখানে সমস্ত রেফারেন্স তার রেডি থাকছে, মুখস্থ থাকছে। মানে এটা সহজ বিষয় না আমার কাছে মনে হয়েছে। এনিওয়ে, তো আমি মনে করি যে এই সংসদকে সেই দিক থেকে আসলে প্রাণবন্ত করতে আরও একটা বছর সময় লাগবে ইন রিয়েল সেন্সে। আপনি একজন জামাতের সভাপতি কিংবা ধরুন একজন বিএনপি সভাপতি তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তিনি 5টা বছর ক্ষমতা চালিয়েছেন। তিনি যখন 2001 থেকে যাকে বলা হয় 2006 পর্যন্ত মূলত যে শ্যাডো সরকারটা ছিল, সেখানে তার একটা বিরাট ভূমিকা ছিল। কিন্তু সেই মানুষ যখন পার্লামেন্টে দাঁড়ানোর পরে তার যখন তখন সংসদ সদস্য ছিলেন না, কিন্তু বাইরে তো তার অনেক, মানে যাকে বলা হয় তিনি চালিয়েছেন। এই যে বিএনপির মতো একটা বড় দলকে তিনি 17 বছর নেতৃত্ব দিয়ে আসছেন, তো সেই মানুষ সংসদে দাঁড়িয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলবেন, এটা কেউ বিশ্বাস করে না। সেটা স্লিপ অফ টাং, সেটা কিন্তু এরকম তর্কের ভুল না, স্লিপ অফ টাং সবারই হতে পারে। তো এরকম অনেক কিছু আছে। ইভেন যারা পুরনো সংসদ সদস্য, তারা 17 বছর 18 বছর যাবৎ অনেকে ভুলে গিয়েছিলেন যে অবস্থাতে, তারা মূলত ধরেন 2001 সালে যদি ধরেন সেই 20 বছরের পুরনো, তো এগুলো আসলে রেগুলারাইজ হতে সময় নেবে। তারপর একেবারে খারাপ না, আপনি নতুন হিসাবে যারা এবার আসছেন, যেমন ধরেন হাসনাত, নাহিদ, এরা কিন্তু তুলনামূলকভাবে, আমি যে ছিলাম, আমি প্রথমবার ছিলাম, আমার সে ভালো করছে তারা, এটা অস্বীকার করা নিশ্চয়ই তারা তাদের দাবিগুলো আদায় করে নিতে পেরেছে, তারা গাড়ি পাবে, অফিস পাবে, সেটা তো আপনি তাদের সমালোচনা করতে পারেন, সমালোচনা করছি না, কিন্তু দাঁড়িয়ে প্রশংসা করছি। হ্যাঁ, ওই তো বলছে ভাইব্রেন্ট তারা যে কথাগুলো বলছে। আর ওখানে এই যে আপনার পুরো জাতির সামনে নিজের অতীতকে ভুলে গিয়ে তাস করে নিজের দাবিটা পেশ করে, এটা চারটিখানি বিষয় না। তাহলে দেখেন সবার হাত পা কাঁপে না, হ্যাঁ তারা পারে। আমরা জনাব মাসুদ, আপনার কাছে আসি। আপনার কাছে কি মনে হয়েছে এই সংসদকে আপনি কিভাবে দেখেছেন? আপনি একজন অবাক করা মানুষ। আপনি একসময় আইন পড়তে চেয়েছিলেন, কিন্তু আইন না পড়ে আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, এবং আপনি আবার আইন পড়েছেন। তো এই বিষয়টাই আমাকে খুব মুগ্ধ করেছে আজকে আমরা যখন গল্প করছিলাম। তো আপনার কাছে এই সংসদকে কেমন মনে হয়েছে? প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি আসলে, যা মানুষ আশা করেছিল? তর্কে বিতর্কে কিংবা নীতি বা পলিসি নিয়ে সমস্যা নিয়ে আলাপ বেশি হয়েছে, নাকি বেশি আলাপ হয়েছে জুলাই সনদ এবং এই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে? যে আপনাকে ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, সংসদ অধিবেশন খুব অল্প সময়ের জন্য চলছিল এবং 30 তারিখে শেষ হয়ে গেল। সংসদে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন, সেগুলো প্রায় পূর্ব নির্ধারিতই ছিল। নতুন খুব একটা কোনো বিল আনতে হয়নি, পুরনো বিষয়গুলোকে বিল আকারে উপস্থাপন করা হয়েছে, এবং বিষয়ভিত্তিক আলোচনায় এবারে সংসদে বেশি হয়েছে। অধিকাংশ বিলই তো অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া অধ্যাদেশগুলিকে বিলে পরিণত করা, মানে আমি বলছিলাম যে পূর্ব নির্ধারিতই ছিল, যে কোন যে বিষয়গুলো আইন হিসাবে আসবে সেগুলো পূর্ব নির্ধারিত ছিল, আইন হিসাবে তৈরি করার জন্য উপস্থাপন করা হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, নতুন সংসদ, নির্বাচিত সম্মানিত সদস্যরা সবাই নতুন, এবং আপনি দেখবেন সংসদে পুরনো অভিজ্ঞতা সম্পন্ন সদস্যের সংখ্যা খুব কম, এবং যারা আছেন তারা বয়সের ভারে নতজানু। তো আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এটা সকলেরই, যে সংসদ বলেন, সংসদের বাইরে বলেন, বা যে কোনো জায়গায় বা জনসভায় বলেন, কথা বলার আগে বা কথা বলার সময় যে শক্তিটা মানুষের মধ্যে ডাইনামিজম তৈরি করে, সেই শক্তি যখন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, রহিত হয়, তখন ওই মানুষের অতীতের পারফরমেন্সের সঙ্গে এই মুহূর্তেরকার পারফরমেন্সের দেখবেন অনেকটা বৈপরীত্য আমাদের কাছে ধরা পড়ে। কিন্তু জনাব গোলাম মাওলা রনি একটা কথা বলেছেন, আমি যেটা দেখেছি এই সংসদ শুরু হওয়া এবং কনক্লুডিং স্পিচ যেটা লিডার অফ দি হাউস দিয়েছেন, আমার কাছে কিন্তু ওনার যে অভিজ্ঞতার কথা তিনি বললেন তা কিন্তু আমার কাছে ধরা পড়েনি। এবং আমি আপনাকে খুব পরিষ্কার বলি, এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয়, আমি বিশেষভাবে আমন্ত্রিত ছিলাম সেখানে। আমি সেই পুরো সেশনটা আমি লক্ষ্য করেছি, দেখেছি প্রসিডিংগুলো।
আমার কাছে খুব একটা মনে হয় নাই। হ্যাঁ, তবে এটা স্বাভাবিক যে আমাদের যারা সংসদে এখন যারা বিরোধী দল, আপনি দেখবেন তাদের মধ্যে অনেকটা সীমাবদ্ধতা আছে, কারণ তাদের অনেকেরই সংসদে যোগ দেওয়ার আগের কোনো অভিজ্ঞতা ছিল না। আবার এখন যোগ দেওয়ার তারা যারা আসছেন তাদের একটা ওই যে একটা প্রভিশনাল পিরিয়ড থাকে, সেইটা তারা ইতিমধ্যে অতিক্রম করতে পারে নাই। তো সেই কারণে তাদের মধ্যে অনেক সময় লক্ষ্য করা গেছে যে যেমনটা এই মুহূর্তে বা একজন সাংসদের কাছ থেকে যেগুলো আশা করা যায় সেইগুলো এই মুহূর্তে তারা পারছেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা দেখবেন আবার তাদের সঙ্গেই তাদেরই একটা কম্পোনেন্ট আছে এনসিপি। এই এনসিপির ইয়ং ছেলেপেলেরা কিন্তু দেখবেন যে কয়জন নির্বাচিত হয়ে আসছে, যেমন তাদের কিন্তু বক্তব্য খুব ম্যাচিউর বক্তব্য তারা দিয়ে যাচ্ছে, আপনি লক্ষ্য করবেন। সুতরাং সংসদ যেটা অপ্রিমামটা হচ্ছে না বা পারছে না, এটার সঙ্গে আমি ওনার সঙ্গে বিনয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে আমি করছি। এবং এই সংসদ পারবে না এটা যেটা মানুষের প্রত্যাশিত, কারণ এটা না পারার কোনো কারণ নেই। আর সংসদে একটা বিতর্ক আপনি দেখবেন, আমি যতগুলো সংসদ নির্বাচনে মানে এই নির্বাচিত সংসদ আমি দেখেছি, খুব একটা প্রত্যেক সংসদেই একজন দুইজন বা 2-4-5 জনের ছাড়া আপনি খুব তুখোর বক্তা সংসদে পাওয়া যায় না। যেমন আমি একটা জিনিস দেখেছি, যেটা আমি উদাহরণ না দিয়ে পারছি না, সেটা হলেই জনাব শাহ আজিজুর রহমান যখন প্রাইম মিনিস্টার ছিলেন, অর্থাৎ সংসদ লিডার অব দি হাউস ছিলেন, তখন খন্দকার আসাদুজ্জামান সাহেব ছিলেন লিডার অব দি অপোজিশন। এই দুজনের বিতর্ক আমরা দেখেছি, আমি সংসদে বসে বসে দেখেছি। তখন আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সচিবালয়, সেটাই তখন সংসদ ভবন ছিল, ওখানে বসে আমি এই প্রসিডিংগুলো দেখতাম। আমার কাছে মনে হতো যে আমি পাহাড়ি সন্ন্যাল বা ছবি বিশ্বাস অথবা উত্তম কুমারের সিনেমার শুটিং দেখছি। তো সেইগুলো যে সবসময় সকল সদস্যর দ্বারা হবে এমনটা আশা করাটা আমাদের ঠিক না। আমাদের এখানে তো সংসদ সদস্য হওয়ার জন্য ভালো বক্তা হতে হবে এরকম কোনো বিষয় নাই। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে তারা নেতাদেরকে ভালো বক্তা হতে হয়, এরকম একটা না, ওইটা হয় কি তাদের সামাজিক একটা চিন্তা আছে এরকম। যেমন আমেরিকাতে প্রেসিডেন্ট হতে গেলে বিতর্ক করতে হয়, আমাদের দেশে তো সেরকম কোনো রীতি নাই। ফলে ভালো বক্তা যে হবেনি তারা এমন তো কোনো কথা নেই। না, সব প্রত্যেকের হইতেই হবে এমন কোনো নিয়মও নাই। কারণ প্রত্যেকের, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশে হলে একটা হাউস, পৃথিবীর অনেক দেশেই হাউস দুইটা হাউস আছে। তো দুইটা হাউসে দেখবেন আপার যেটা প্রফেশনাল লোকদেরকে সিলেক্ট করা হয়, ওখানে বেশি ভালো বক্তা, ওখানে দেখবেন ওখানে নানা প্রফেশনের নানা বিশেষায়িত বা বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরকে চুজ করা হয়। এবং তখন আপনি দেখবেন সেইটা যতটা ভাইব্রেন্ট হয় অপেক্ষাকৃত যেটা সরাসরি নির্বাচিত সংসদ যেখানে, সেখানে তুলনামূলকভাবে দেখবেন আপনি, না আমাদের সাবকন্টিনেন্টের দিকে আপনি তাকাই দেখেন, এবং আমাদের এখানে উচ্চ কক্ষ হলে কি আপনি আশা করছেন সেখানে ভালো বিতর্ক হবে? না, আমি হবে কি হবে না জানি না। আপনি যেটা বিদেশের কথা বললেন সেখানকার কথা বললাম, যে যারা এখানে, এবং এটা স্বাভাবিক যে আমেরিকার প্রেসিডেন্টের কথা যেটা বললেন আপনি, তাদেরকে আসলে কথা বলার জন্য আলাদা কথা বলা শিখতে হয় এই কারণে যে তারা তো ব্রিটেনের হাউস অফ কমন্সে ভালো বিতর্ক হতে দেয়। হ্যাঁ, হতে তো হয়, এখনো আপনি দেখবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বিতর্ক তখন বাংলায় হয়, সেইটা চাইতে প্রাণবন্তক হয় যখন এটা ইংরেজিতে হয়। তো সেই কারণে বিদেশেরটা আমরা যতটা এনজয় করি, বাংলাটা আপনি দেখবেন হিন্দিটা যখন হয় আমাদের কাছে খুব আকর্ষণীয় মনে হয়। কারণ হলো কি, আমরা এইরকম একটা টিউন যেটা আসে ওইটাকে আমরা খুব এনজয় করার মানসিকতা, আমাদের একটা সেট পূর্ব নির্ধারিত একটা মানসিকতা আছে। এইখানে যেটা হচ্ছে আমাদের এটা যে হবে না তা না, এখানে অনেক সদস্যরা আমরা এই প্রসঙ্গে আবার ফেরত আসবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো চলমান নিয়ে। আমরা বিতর্ক নিয়ে কথা বলছিলাম, সংসদে কেমন বিতর্ক হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা যারা দর্শক তারা দেখতে পেয়েছেন। সংসদের বিতর্ক বক্তৃতা আমরা আশা করি, কিন্তু বিতর্ক বক্তৃতা কতটা প্রাণবন্ত হবে তার চেয়ে বেশিও আমাদের কাছে আসার জায়গা থাকে যে সংসদে আমাদেরকে নিয়ে কথা হয়েছে কিনা, অর্থাৎ সাধারণ মানুষের সমস্যা, সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় আইন কানুন নীতি নির্ধারণ, এই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে কিনা। সংসদে একজন আরেকজনের কাছে নিজেদের জন্য গাড়ি চাইবেন কিংবা অফিস চাইবেন, আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু ওই অফিসে তো আমাদের মতো সাধারণ মানুষের যাওয়ারও বিষয় নাই, ওই গাড়িতে চড়ার ক্ষমতা কিংবা যোগ্যতা কোনোটাও হয় নাই। আমরা এইসব বিষয়ে প্রশ্ন করব এবং প্রশ্ন করার জন্যই গণমাধ্যম। ফিরে আসছি বিরতির পর। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানে এবং আমার প্রিয় আলোচক আছেন গোলাম মোল্লা রনি। একটু আগে আমি খুবই আহত বোধ করেছি, কারণ আপনি বিতার্কিকদেরকে চ্যালেঞ্জ করেছেন। ইনশাল্লাহ কোনোদিন যদি আপনার মতো সুযোগ পাই অন্তত একটা বক্তৃতা দেওয়ার, হতে পারে না ধরেন বিশেষ কোনো বক্তৃতা, তাহলে আপনার সাথে ওই চ্যালেঞ্জের মোকাবেলাটা আমি করতে পারবো, বা আমার হয়ে কোনো তার্কিক করবেন। বাংলাদেশ কিন্তু এখন বক্তৃতা বিতর্কে উচ্চমানের, এবং বাংলাদেশ
বিশ্ব বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে, ইংরেজি ভাষা যারা কথা বলে না তাদের মধ্যেও এবং ইংরেজিতে যারা কথা বলে তাদের মধ্যেও। বাংলাদেশ পৃথিবীতে খুব কম বিষয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশ কোনো কিছুতে বিশ্ব চ্যাম্পিয়ন না, দুর্নীতি ছাড়া। সেখানেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই, উপরে লোকজন আছে, কিন্তু বাংলাদেশ বিতর্কে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখানে আমাদের কারো কারো অবদান আছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে ফেরত আসি। জুলাই সনদ 7টি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দল। অল্প এই উত্তরটা চাই, কারণ আপনাকে আমি আরো প্রশ্ন করবো। আপনার কি মনে হয় এই 7টি বিভাগীয় শহরে সমাবেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে? প্রথমত আপনাকে বলি যে আমি এই কথাটা ইচ্ছে করে আপনাকে বলছি যে আপনার জিদ হোক, রাগ হোক, এবং আপনি রাগ হয়ে রাজনীতিতে এসে পার্লামেন্টে যান। কোনোভাবে সম্ভব না, টাকা নাই ভাই। আচ্ছা, টাকা আমি দেবো আপনাকে, জানাই আজকে লাইভে বললাম। আপনার ভাই তো যথেষ্ট ধনবান, আপনাকে আমি টাকা দেবো। আপনি ইলেকশনে যত টাকা লাগবে আপনার ফেরত দিতে হবে না, যান আপনি ইলেকশন করেন। এই গেল এক। 2 নম্বর হলো যে আমাদের পার্লামেন্ট আগামীতে হয়তো, যেহেতু তারেক রহমান সাহেব আছেন, উনি অনেক উদার, অনেকটা ইউরোপিয়ান স্টাইলে আপনাদের মতো লোককে এখানে বক্তব্য দেওয়ার জন্য নেওয়া যেতে পারে। যেভাবে পার্লামেন্টে বিভিন্ন ইনভাইটেড গেস্টরা বক্তব্য দেয়, মালালা ইউসুফজাই দিলেন, আরও অনেকেই দেয়, কিন্তু ওই বক্তব্যের টেস্ট আপনি পাবেন না যেটা বিতর্ক করতে গিয়ে যখন বেঞ্চে দাঁড়াবেন। তাদের জন্য আমি চাই যে আপনি সেখানে মানে জাস্ট ওই যে দলই, বিরোধী দল হোক সরকারি দল হোক, সেখানে আপনার সুযোগ হোক। ইভেন আপার হাউস, যদি আল্লাহ কখনো আপার হাউস হয়, আপনাকে আপার হাউস থেকে ডাকুক, সরকারি দল ডাকুক, বিরোধী দল ডাকুক, এই দোয়া করছি বাংলাদেশে। সেকেন্ডলি, আপনি যে জিনিসটা বললেন যে 11 দলের যে সমাবেশগুলো ডাকা হচ্ছে, যেহেতু জামাত একটা রেজিমেন্টাল পার্টি, ফলে ওটার কোনো প্রয়োজন থাকুক বা না থাকুক, ওদের ওই যে শিবিরের লোক, জামাতের লোক যারা আছে, ওরা 4-5 জেলার, যেমন ডাকলো ধরেন ফরিদপুরে, তো ওখানে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, এমনকি বরিশালের লোক দল বেঁধে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে ওখানে আসবে। ফলে এখানে জামাতের যে সমাবেশে প্রচুর লোক হবে, কিন্তু এই লোক দেখে আমাদের বিভ্রান্ত হওয়ার মানে কোনো রিজন নেই। বিকজ এগুলো একই লোক, যে লোকগুলো ফরিদপুরে যাবে ওই একই লোক ঢাকাতে দেখবেন আপনি, একই লোক আপনি রাজশাহীতে দেখবেন। এবং ওরা যে কাজটি করে, ওরা ওই এই যাকে বলে ওদের যে রেজিমেন্ট ফোর্সটা আছে, আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশে অলমোস্ট 5 থেকে 7 লাখ লোক আছে রেজিমেন্টেড। এরা 5 থেকে 7 লাখ লোক, তারা সৈনিকের মতো, সৈনিকের মতো, তাদের যেখানেই ডাকেন না কেন, চলে যায় সারা বাংলাদেশ থেকে নারায়ে তাকবীর, ইয়া জামাতি, ওয়া জামাতি, ইয়া শিবিরি, ওয়া শিবিরি ডাক দিলে হলো, সঙ্গে সঙ্গে আপনি যদি একেবারে সেই, ওরা যদি সেন্ট মার্টিনে, একটা দলের শক্তি অবশ্যই। তো যার জন্য হচ্ছে আপনি যেটা বললেন, তারা ধরেন ওটা না বলে, তারা যদি ওখানে বলে যে আমরা জিকির করব, আমরা আশকার করব, আমরা শুধু ওখানে গিয়ে কিছু করবো না, শুধু দাঁড়িয়ে, তারা জমায়েত করার ক্ষমতা তাদের আছে। ফলে এটা না, আমাদের বিভ্রান্তর কিছু নাই, ওটা তারা তাদের মতো করবে, লোক পর্যাপ্ত হবে এবং একই রেজিমেন্ট ফোর্স। কিন্তু ইসলামী আন্দোলন বিভাগে একই চেহারা দেখা যাবে, একই চেহারা 19-20 হবে না, এবং ওই একই চেহারা, একই ফেজ, একই রকম ঘটনা। এবং একই রকম ঘটনা কিন্তু আমাদের আরেকটা দল আছে, যে ইসলামী আন্দোলন, যেটা চরমোনাই, এটা তো ট্যুরিজমের জন্য ভালো, এলাকার হোটেল, থাকার জায়গা, এখানে অনেক লোক যাবে, এবং ওই যে লোক, মানুষের জন্য কি ভালো কিছু হবে এটা? মানুষের যখন মন্দার একটা আবির্ভাবের আশঙ্কা, যখন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, যখন তেল খরচ করা আসলে মানে এটা চিন্তার বিষয়। অহেতুক আমরা আমদানিকৃত তেল কি খরচ এইভাবে করব কিনা সমাবেশ করার। সবচেয়ে বড় বিপদের দুর্ভাগ্য হলো দারিদ্র্যের সময় অপচয় বেশি হয়। আপনি কি মনে করছেন যে এর মধ্যে দিয়ে যে একটা বিরাট কর্মযজ্ঞ তৈরি হবে, সেটা কি এই সময়ের জন্য আসলে ভালো কিছু হবে? এখানে নীতি কথার কোনো মানে মূল্য নেই, এটা তারা করবে। হ্যাঁ, এটা তারা করবে, আরো বেশি করবে। সরকার যত বিপদে পড়বে, দেশের অবস্থা যত সঙ্গীন হবে, রাজনীতির যে ঘোলা পানিতে মাছ শিকারের যে প্রবণতা, এটা সব জায়গায় হয়। যুদ্ধের মধ্যে সবচেয়ে অমানবিক কাজ হয় বেশি, এবং যখন দুর্ভিক্ষ হয় তখন দেয়ার আর ম্যানি রুড অ্যান্ড নুড ট্রেডার, উলঙ্গ এবং নিষ্ঠুর ব্যবসায়ীদের উদ্ভব হয় সেই যখন দুর্ভিক্ষ তৈরি হয়। এবং ওই সময় শুধুমাত্র পণ্য নিয়ে ব্যবসা করে না, পুরুষের শরীর নিয়ে, নারীর শরীর নিয়ে তখন ওই সময়টাতে ব্যবসা হয়, আর সমস্ত অনৈতিক কাজগুলো হয়। ফলে সামনে যত ক্রাইসিস হবে, আপনি দেখেন এই যে আমাদের অল্প কয়েকটা দিন একটু পেট্রোলের সমস্যা গেল, একেবারে কৃত্রিম একটা সংকট, শুধুমাত্র সরকারকে ভয় দেখানোর জন্য। তো এই যে সংকটের সময় যারা এই ট্রেডার, ছোট ছোট ট্রেডার, এরা যে কতটা অমানবিক হয়ে উঠেছিল, কতটা নিষ্ঠুর হয়েছিল, যারা ওই সময়টাতে
সত্যিকার অর্থে তেলের ক্রাইসিস যাদের ছিল তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। আপনার কাছে আরো প্রশ্ন করব জনাব মাসুদ, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? 11 দল বলেছে যে 7 বিভাগে তারা সমাবেশ করবে এবং তারা কিন্তু সরাসরি বলেছে যে জুলাই সনদের প্রতি বিএনপি বিশ্বস্ত না। আবার বিএনপি কিন্তু এটা বলেছে যে জুলাই সনদ তার অক্ষর অক্ষরে তাদের ম্যানিফেস্টো মাথায় রেখে তারা এটাকে পালন করবে বা এটাকে প্রতিষ্ঠিত করবে। আবার বিএনপি কিন্তু এটাও বলেছিল যে সনদে যা লেখা হয়েছিল আর আদেশ দুইটা একই রকম না, আদেশ একটা প্রতারণা। আপনি আসলে কি মনে করছেন কতটুকু বাস্তবায়িত হবে আগামী অধিবেশন আসলে? যেমন একটি জায়গাতে রয়েছে ওই যে উচ্চকক্ষ, তারপরে আরো কিছু জায়গা রয়েছে কিছু অধ্যাদেশ নতুনভাবে লিখে আইন হিসেবে আসবে, এইটাও বিএনপি বলেছে। যেমন অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত অধ্যাদেশ, গুম খুন সংক্রান্ত অধ্যাদেশ, এই বিষয়গুলি তারা মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ, সেইগুলিকে তারা বলেছেন যে আরো বেটার করে তারা নিয়ে আসবেন। আপনি কতটুকু আশা করছেন যে জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন চাইছে বিরোধী দল, সরকার কি সেটা করতে পারবে? দেখুন, বিরোধী দল প্রথম কথা হইল 11টা বিভাগে তারা যে সভা করবে, 7টা বিভাগে 7টা বিভাগে 11 দল, এটা রাজনৈতিক কর্মসূচি করতেই পারে তারা। এটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কিছু নাই এবং এটা নিয়ে বিচলিত হওয়ার তেমন কিছু নাই। যাদের রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করবে। কিন্তু মজার ব্যাপার হলো এইটা যে জুলাই সনদে আজকে সংসদে বিরোধী দল যারা, তারা যারা সংসদে বলছে এবং সংসদে যাওয়ার আগে জুলাই সনদকে, যেটাকে জুলাই ঘোষণা এবং জুলাই গেজেট যেটা আমরা বলি, দুইটা জিনিস। আপনি দেখবেন জনাব সালাউদ্দিনকে নিয়ে আজকে নানা রকম ব্যঙ্গ করা হয় সংসদে, বাইরেও। জনাব সালাউদ্দিন বিএনপির পক্ষে, তাকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে ঐক্যমত্য কমিশন এবং কি চমৎকার ভাবে, কি নাটকীয় ভঙ্গিতে, অত্যন্ত সাবলীল ভাষায়, সাংঘাতিক ধৈর্যের সঙ্গে জনাব সালাউদ্দিন একের পর এক একটার উত্তর দিচ্ছে এবং সে কিন্তু প্রাণবন্ত করে তুলছে আলোচনা। বক্তা হিসেবে তিনি ভালো, তিনি শুধু বক্তা না, তার বাচন ভঙ্গি, যোগ্যতা, প্রাজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু সে চমৎকারভাবে পারফর্ম করে যাচ্ছে পার্লামেন্টে। এখন আপনি দেখেন ওনার বক্তব্যগুলো যদি আমরা শুনছি সেইভাবেই যদি আমরা বলি, জুলাই সনদে জামাত নিজে যেই সমস্ত জায়গায় দ্বিমত পোষণ করেছে সেই জিনিসগুলো সংসদে আজকে তারা বলতেছে বাস্তবায়ন করার কথা। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যে জামাত দ্বিচারিতা করছে, অর্থাৎ বিরোধী দল সংসদে দ্বিচারিতা করছে। তারা দেখবেন তাদের রাজনৈতিক ময়দানের কথা বলা এবং তারা সংসদে যে কথাগুলো বলছে এগুলো একটার সঙ্গে আর একটার সাংঘাতিক গরমিল। এখন আমি যেমন হয় কি, তারা নিজেরা জুলাই সনদে যেটা গেজেট নোটিফিকেশন হয়েছে, অর্থাৎ আপনি গেজেট নোটিফিকেশনে যাওয়ার দরকার, জুলাই গেজেটের দরকার নেই, আপনি ঐক্যমত্য কমিশনে আসেন, সেখানে তারা পরিষ্কার ভাষায় দ্বিমত পোষণ করেছে। সেই কথা তারা বেমালুন ভুলে গেছেন। অথচ জুলাই সনদের যেই কথাগুলো তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা দ্বিমতের সাথে একমত হয়েছি, অর্থাৎ আমরা দ্বিমত পোষণ করেছি কিন্তু সবার সাথে আমরা একমত হয়েছি। এটা তাদের কথা না, এটা বিএনপির কথা। আপনি কথাটা খেয়াল করেন যে আমরা জুলাই সনদ এর সঙ্গে দ্বিমত হওয়া সত্ত্বেও একমত পোষণ করি দেশের বৃহৎ স্বার্থে, এবং সেখানে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলি তো আপনারা পালন করবেন না, এটাও বলেছে। পালন করবেন না। আপনি দেখেন বিএনপি একদম ফ্ল্যাটলি কোনো কিছুকে ডিনাই করে নেই। বিএনপি বারবার বলে যাচ্ছে যে আমরা সব কিছুকে পরীক্ষা নিরীক্ষা করব এবং দেশের সাথে যত্ন নিই এই মুহূর্তে। এবং আপনাকে দেখেন একটা কথা আমি বারবার যেতে চাচ্ছি, আমি আপনার কারণে যেতে পারছিলাম না, এখন আমি বলি আপনাকে, জুলাই সনদ আজকে জামাত বা বিরোধী দল সংসদে যেভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে এটা কেবল তাদেরই অ্যাচিভমেন্ট। জুলাই সনদের কেবলমাত্র বক্তা তারা বা প্রবক্তা তারা। অথচ আপনি দেখেন যে জুলাই সনদ, এই জুলাই সনদের পক্ষে যে সমস্ত বক্তব্যগুলো নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যেগুলো দিয়ে যাচ্ছে আজকের যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের আপনি দেখবেন তারা কোনো জায়গায় কোনো গরমিলের কোনো বক্তব্য দিচ্ছে না। কিন্তু জামাতের বক্তব্য শুনলে কি মনে হবে জানেন? যে জুলাই সনদের একমাত্র প্রবক্তা তারা, এটা বিএনপি এটাকে সমর্থন করে না, তারা এটাকে সমর্থন করাতে বাধ্য করবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা সংসদে কথা বলে, বাইরে কথা বলে। তারা সেখানে অভিযোগ যেটা করেছে সেটা হচ্ছে আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই, আপনি এইটাকে এবং এইটাকে তারা বলেছে জুলাই সনদের বিরোধিতা। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন
ঐক্যমত্য কমিশনটা কি? ঐক্যমত্য কমিশন কেন করা হয়েছিল? যে রাজনৈতিক দলকে সম্ভাব্য বা প্রস্তাবনা সমূহ যেগুলো, সেগুলোতে একটা ঐক্যমত্যে উপনীত করার জন্যে। দেখেন এরা কারা? যারা এই ঐক্যমত্য কমিশন যাদেরকে দিয়ে করানো, ওনারা কারা? অতিথি পাখি, অথবা আপনাকে কি বলে এনজিওজীবী, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আসলে তারা কি করলেন? ইতিমধ্যে কিন্তু তারা যে সকল দায়িত্ব তাদের উপরে দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই সব জিনিসগুলো নিয়ে নানা রকম বিতর্ক তাদের বিরুদ্ধে সমাজে চলে আসছে, তাদের দুর্নীতির কথাও বেরিয়ে আসতেছে। এখন এনারা কি করলেন দেখেন, বিএনপির সঙ্গে বা বিরোধী দলের সঙ্গে তারা চিট করলেন। আপনি জুলাই সনদে যে সকল জায়গাগুলোয় দ্বিমত পোষণ করেছিলেন, জুলাই গেজেটে গিয়ে তারা করলেন কি সেইটাকে ওভারলুক করে গেলেন, এবং ওই দ্বিমত পোষণের যে বিষয়গুলো সেটাকে তারা বাদ দিয়ে জুলাই গেজেট প্রকাশ করলেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি এটা বললেন যে এটা আমার নামে প্রকাশ করা হয়েছে, ইন দ্য নেম অফ দি প্রেসিডেন্ট অফ দি রিপাবলিক, কিন্তু আর কিচ্ছুই না। তাইলে এটা কারা করলো? এবং আমি আপনাকে খুব পরিষ্কার একটা কথা বলে যাই, আজকে ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসার পরে কিছু কিছু লোক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছিলেন, এবং আপনি লক্ষ্য করবেন নানা রকম পদায়নের ক্ষেত্রে থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একটা বিশেষ শ্রেণীর লোক বসে গেছিলেন। এবং তারা যেটা করেছে, তারা কর্মসূচি ভিত্তিক কাজকর্ম শুরু করে দিয়েছিলেন, এবং এমন একটা অবস্থা তৈরি করে গেছে। আপনি দেখবেন, আমি খুব অকপটে বলি, নির্বাচনের আগে নতুন জেলা প্রশাসক এবং নতুন এসপি জেলা শহরে যেগুলো দেওয়ার, সেগুলো তৎকালীন সময় যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তিনি একটা ফর্মুলা আবিষ্কার করলেন, লটারির মাধ্যমে হবে। কিন্তু ওই লটারিটা কিন্তু আসলে লটারি ছিল না, ওটা ছিল সিলেক্টেড লোকদেরকে নিয়ে লটারি করা, সবার নাম ছিল না, সিলেক্টেড লোকগুলো দিয়ে লটারি করা। এবং ওগুলো কথা কি, এখন মজার ব্যাপার হলো কি দেখেন, আপনি জনাব সালাউদ্দিন সংসদে বলেছে যে আমরা জুলাই সনদে একমত হলাম। কি কারণে? আপনি দেখবেন জাতি দীর্ঘ 16-17 বছর উন্মুখ হয়েছিল একটা সাধারণ মানুষের একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় তেনারা আসলেন, নির্বাচন দেওয়ার দায়িত্ব যাদের উপরে পড়ে গেল, তারা কি করলেন? নানা রকম ছলচাতুরি শুরু করলেন। ইউনূস সরকারের মধ্যে একটি সরকারের জন্ম নিল, তারা চাইলেন যে কোনো বাহানায় তারা দীর্ঘসূত্রিতা তৈরি করা এবং দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য। কিন্তু দেশের সাধারণ মানুষ যেটা চেয়েছিলেন যে না, এই সরকারকে, অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় রাখা যায় না, সেটাকে ব্যাখ্যা দিলেন কিভাবে? যে জনাব সালাউদ্দিন জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছেন, এইরকম নানা রকম শব্দ ব্যবহার করে কথা বলছে। কিন্তু আপনি মজার জিনিস দেখেন, লিডার অফ দি হাউস, প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি জনাব সালাউদ্দিন, তিনি নিজের সংসদে সবচেয়ে বেশি কথা বলছেন, কেউ কিন্তু বলছে না। তারা বারবার বলছে যে আমরা যে সমস্ত বিষয়ে সম্মতি প্রদান করে আসছি সেগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আইনে রূপান্তর করব। তারপরেও কিন্তু জামাত বা বিরোধী দল সংসদে তারা কিন্তু সেটাকে সেইভাবে মেনে নিচ্ছে না। আর একটা মজার ব্যাপার আপনি দেখেন, আমরা আপনার কাছে আসবো, আমাদের বিরতির সময় হয়েছে, বিরতি শেষ করে আসবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। আমরা জুলাই সনদ নিয়ে কথা বলছিলাম, কিন্তু এর বাইরেও আরো অনেক কথা জমে আছে। আশা করছি যে আমরা এর পরের অংশগুলিতে সেগুলি নিয়ে কথা বলতে পারবো। আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চলমানে আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন, এবং যাব আলোচক জনাব গোলাম মাওলা রনি আপনার কাছে। আমরা দেখতে পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সংসদে বক্তৃতা দিয়েছেন হুইপ বিরোধী দলের, বক্তৃতা দিয়েছেন বিরোধী দলের নেতা, জামাত ইসলামের সভাপতি। তো আপনার কাছে বক্তৃতাগুলি কেমন মনে হয়েছে, এবং সেই বক্তৃতার মধ্যে আপনি কি পেয়েছেন? আজকে কেন জানি আমার খুব কথা বলতে ভালো লাগছে। অন্যান্য দিন কথা বলতে আপনার ভালো লাগবে, আজকে এটা কথা বলার অনুষ্ঠান। হ্যাঁ, এবং আজকে আপনার চেহারাও অন্যান্য দিনের চেয়ে ভালো লাগছে, পাঞ্জাবি ভালো লাগছে, এবং কথার একটা ধারাবাহিকতা আছে। কিন্তু সময়টা যেন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কথা বলতে অন্যান্য দিনের চেয়ে তুলনায়। তো ধন্যবাদ। এবার আমি তো বললাম, প্রথমে শুরুতে বলছে যে পার্লামেন্টে এই সরকার একটা কথা বলেছেন যে উনি পপুলার কথা বলতে চান, উনি রাইট কথা বলতে চান। মানে আসলে প্রধানমন্ত্রী শুধু পার্লামেন্টে না, পার্লামেন্টের বাইরেও যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছেন। তার যে অনেকগুলো বিহেভিয়ার, অনেকগুলো কথা, এগুলো ইউনিক। যেমন আপনাদেরকে দাওয়াত করেছেন, দাওয়াত করে খাইয়েছেন, এরকম অনেক সাংবাদিকদের দাওয়াত করে খাইয়েছেন, এটা বাংলাদেশে কখনো হয়নি। আবার যারা খেয়েছেন তারা হয়েছে, হয় নাই যে তা না, ওইরকম আলাদা আলাদা 1 to 1 এরকম ভাবে, যেমন ধরেন মাসুদ কামাল সাহেবের মতো মানুষ বা আপনাদের মতো মানুষ, এরকম যারা আছে। আমাদের সেই যোগ্যতা ছিল না, এখনো আছে কিনা আমাদের সঙ্গে। আগেও তো আমি তো এরশাদ জামানা থেকে দেখে আসছি, এইভাবে ইন্ডিভিজুয়াল একজনকে ডেকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী, এরশাদ সাহেবের কথা, আমি তো তখনও সংবাদপত্রে 86 সনে 1986 হি ওয়াজ প্রেসিডেন্ট, আই ওয়াজ জার্নালিস্ট অ্যাট দ্যাট টাইম।
তো আমি দেখিনি। তো সেই দিক থেকে এখন যেটা হচ্ছে, তারপরে আবার যখনই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কাউকে ডাকছেন, সেখানে শাহী খাবার দেওয়ার, পোলাও, কোরমা, কালিয়া কোফতা, আমি কয়েকবার এই ধরনের এরশাদ জামানাতে খাওয়ার সুযোগ হয়েছে। এই যে আপনি তো পেয়েছেন দাওয়াত? না না, ব্যক্তিগত না, কম্বাইন্ডলি, কালেকটিভলি, জি। কালেকটিভলি সবাইকে দাওয়াত করে, কিন্তু নট ইন্ডিভিজুয়াল। তো উনি ইন্ডিভিজুয়াল দাওয়াত করছেন এবং ইন্ডিভিজুয়াল দাওয়াত করে এই খুব সাধারণ খাবার নিজে খাচ্ছেন, আপনাদেরকে খাওয়াচ্ছেন। তো এটা মানে মুখে মুখে ছড়িয়ে পড়ছে, আপনি তো আমাকে বলেননি। হ্যাঁ, কাউকে বলিনি, কিন্তু এটা আমরা জেনে গেছি যে আপনাকে প্রধানমন্ত্রী দাওয়াত করেছিল, আপনাকে খাইয়েছে। আমাকে না, অনেককে দাওয়াত করে আপনি, তারা মুগ্ধ হয়ে গেছেন এবং আপনাকেও দাওয়াত করা হয়েছিল। আপনি বলেন না এখন ভদ্র করে, বাট আই নো যে আপনাকে দাওয়াত করা হয়েছিল। এনিওয়ে, তো এরকম আবার উনি বাইরে যাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে, উনি একটা ব্যাকপ্যাক পিছনে একটা মানে লাগেজ রেখে তারপর প্লেন থেকে নামছেন, তারপরে আরাক হাত দিয়ে শক্ত হাতে স্ত্রীকে তিনি ধরছেন। তো ডেভিড ক্যামেরন যখন তার মেট্রোতে করে অফিসে যায়, সেটা যদি হতে পারে আমাদের এখানে প্রধানমন্ত্রী। না, কিন্তু আমাদের দেশে তো ওটা তো ইউরোপে অহরহ হয়, ডেভিড ক্যামেরনের হয়, কানাডাতে হয়, ইভেন আমেরিকাতে হয়। যেমন বারাক ওবামা ট্রুডো যখন বাচ্চা কোলে নিত, হ্যাঁ হ্যাঁ, ট্রুডো বাচ্চা কোলে নিত। তো সেটা আমাদের দেশে হলো অসুবিধা। আমাদের দেশ, আমরা তো একটু অভ্যস্ত না, আমাদের কাছে জিনিসগুলো নতুন লাগছে এবং ভালো লাগছে। আমরা খুব আশ্চর্য হচ্ছে যে ওনার এই সহজ সরল স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, মানে এটা যেন থেমে না যায়, এটা যেন চলতে থাকে। আমাদের দেশে তো সবাই, অনেকে এরশাদ সাহেব সাইকেলে করে ঘুরেছেন একদিন, হ্যাঁ আমার মনে আছে, যখন স্কুলে পড়ি উনি হঠাৎ সাইকেলে করে অফিসে গেলেন। হ্যাঁ, পর এটা কিন্তু শেষ পর্যন্ত থাকে না, ফুল রেসে। হ্যাঁ, ফুল রেসে। তো এই জিনিসটা হলো ওনার, মানে ওনার এই হায়াতের তৈয়বা, মানে দীর্ঘ জীবন, মানে ওনার জীবন না, মানে ওনার এই কর্মের একটা দীর্ঘ জীবন। কিন্তু আপনি বক্তৃতায় আসেন, বক্তৃতা কেমন লেগেছে? কার বক্তৃতা কেমন? নাহিদ ইসলামও তো বক্তৃতা দিয়েছেন। হ্যাঁ, ওদের নাহিদের বক্তব্য ভালো লাগছে, নাহিদ ইসলাম সাহেবের বক্তব্য ভালো লেগেছে, যেহেতু এখন তিনি মাননীয় সংসদ সদস্য। সবার বক্তব্যে আমার ভালো লাগছে, খারাপ লাগেনি কারোর বক্তব্য। ফজলু ভাইয়ের বক্তব্য ভালো লেগেছে, সালাউদ্দিন সাহেবের বক্তব্য ভালো লেগেছে। কিন্তু এর বক্তব্যের ফাঁকে এভাবে হয় কি, এগুলো নিয়ে আবার যে বাইরে নোংরামিগুলো হয়েছে, এগুলো মানতে পারছি না। যেমন সালাউদ্দিন সাহেব, তাকে টার্গেট করছে জামাতের যারা বট বাহিনী। এখন ইভেন দেখেন, এদের দে আর সো অর্গানাইজ। সালাউদ্দিন সাহেব সেই স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, তো তাকে ক্যামেরায় যখন দেখানো হবে, এটা তারা জানতো, বট বাহিনী জানতো তাকে ক্যামেরায় দেখানো, এবং ওই সময় পুরো হাউজের সবাই জোরে জোরে ভুয়া ভুয়া বলবে, এবং সেটা আবার ইন্টারনেটে প্রচার করা হবে। এইভাবে যাকে বলা গ্যাং, মানে গ্যাং করে যাকে বলে বডি শেমিং যেটাকে বলা হয়, যেভাবে আপনি একেবারে এটাকে আমি বলি যে কোনো যৌন নির্যাতনের চাইতেও এগুলো মারাত্মক, যেটা সালাউদ্দিন সাহেবকে নিয়ে হচ্ছে। আবার ধরুন মানে ফজলুর রহমান সাহেবকে নিয়ে যেটা হচ্ছে, এখন তাকে নাকি জানাজাই পড়াবে না। মানে এক শ্রেণীর লোক বলছে সে ওইভাবে যে কথাবার্তা বলছে, মানে পার্লামেন্টে আমাদের ওই দৃশ্য ভালো লাগছে, কিন্তু পার্লামেন্টের বাইরে যা কিছু হয়েছে, এটা নিয়ে যে নোংরামিগুলো হচ্ছে পার্লামেন্টের বাইরে, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের উপর বিরোধী দলীয় নেতা বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না, হ্যাঁ এটা বন্ধ করা হোক। কিন্তু তারই লোকজন দেশে এবং দেশের বাইরে যেভাবে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যে নোংরামি করছে বট বাহিনী, এটা আসলে এক্সট্রিম, মানে নোংরামির একটা এক্সট্রিম পর্যায়ে। ফলে এই জিনিসগুলো আসলে কন্ট্রাডিক্ট করছে। একদিকে ভালো, আমরা এটাও দেখতে পাচ্ছি যে অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি তার ধৈর্যশীলতা দেখাচ্ছেন। এখানে তার আসলে ধৈর্যশীলতা দেখানো ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ আপনাকে যখন মৌমাছি এসে চেপে, আমরা তো অতীতে দেখেছি যে এত ধৈর্যশীল না, অতীতে তারা অতীতে বরং বেজ্জতি হয়েছে। এখন ধরেন শেখ হাসিনাকে যে ভাষায় সেফায়েতুল্লাহ সেফু গালাগালি করেছে, তার কিছু করার ছিল না, কিছু বিদেশে। এখনও যে জিনিসগুলো হচ্ছে, যাদেরকে প্রধানমন্ত্রী যারা দৃশ্যমান, কিন্তু এখনও কেউ প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে বলছে না, সব বট বাহিনী ভুয়া নামে। আপনি মনে করেন যে বক্তৃতা যেমনই হোক না কেন, এটা নিয়ে বাইরে যে কাণ্ড কারখানা হচ্ছে সেটা খুবই জঘন্য। মানে বক্তৃতা ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে উনি নাকি মুক্তিযোদ্ধাই ছিলেন, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তার জানাজা পড়ানো হবে, ধরেন যে বলছে তার বয়স তো মুক্তিযুদ্ধের অর্ধেক। মুক্তিযুদ্ধের অর্ধেক। তো আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ধরেন ওগুলো ফেস করা যায়, যেটা আপনি ন্যারেটিভ মুখে আনবেন, কিন্তু যে কথাগুলো আপনি বলবেন যে ঠিক আছে আপনাকে জানাজা পড়ানো হবে না। যেমন দেখা গেল মানে যে টুকু সাহেব, আমাদের ইকবাল মাহমুদ টুকু, অত্যন্ত এমিনেন্ট একটা পরিবারের মানুষ, তার বাবাও মন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশে এক এমিনেন্ট ব্যবসায়ী। তাকে দেখা গেল যে তার পায়ের কাছে যে লোক বসতে পারে না,
পায়ের কাছে, তার বাবারও পায়ের কাছে, তার মানে তাকে- এই তাকে মুরাদ- সুযোগ মুরতাদ- পেয়ে লোকজন অনেক হ্যাঁ। অন্যায় কাজ, ভুল তাকে কাজ, বলে বলে এই মিথ্যা লোক কাজ এই লোক বা এই লোক মুরতাদ, অশালীন কথা বলছে অনলাইনে কথা বা বলছে। ছড়িয়ে দিচ্ছে অনেক কিছু, যেটা ভীষণ হয়তো রকম ঠিক ছড়িয়ে না। পড়ছে। আমরা জনাব মাসুদ আপনার কাছে আসি। এত ধৈর্যশীল কেন সরকার? কেন তারা বুলিংকে বা এইভাবে যে আক্রমণ করা হচ্ছে, তারা বেশ ধৈর্যের সাথেই যাচ্ছেন। তবে একটা জায়গাতে একটু রিয়াক্ট করাতে আবার সেটারও প্রচুর সমালোচনা হয়েছে, একটা কার্টুন, যেটা আবার অদ্ভুত, ওইটার জন্য রিয়াকশন না দেখালেও হতো। হাঙর এবং কি তিমি মাছ নিয়ে এসেছে কেউ, এরকম একটা কার্টুনের জন্য একটা মামলা হয়েছিল, যদিও তাকে সে জামিন পেয়েছে। দেখুন, এই সরকার দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে, অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে গত 16-17 বছর এই দলকে। আপনি দেখেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী 16টা বছর, আই শুড নট সে 16টা বছর নিজের দেশের বাইরে থেকেছেন। কি কারণে? উনি নিজের দেশের বাইরে না থাকলে আজকে তিনি জীবিত থাকতেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিল আমাদের। এবং আমি আপনাকে খুব খোলামেলা বলি, আজকে অন এয়ার আমি বলে যাই, ওনার সঙ্গে যখন আমার লন্ডনে 2-4 বার কথা হয়েছে, উনি কিন্তু অনেক সময় আগ্রহ প্রকাশ করতেন এদেশে আসার জন্য, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে ওই সরকারের স্বৈরাচারের সময় বাংলাদেশে আসা ওনার জন্য নিরাপদ না। এবং উনি আমাদের জাতীয়তাবাদী আদর্শের একটা মূর্ত প্রতীক হলেন তিনি। ওই স্বৈরাচার সরকারের একটা টার্গেট ছিল যে গণতন্ত্রের আন্দোলনের পর থেকে যদি ওনাকে সরিয়ে দেওয়া যায় তো ওনাদের টার্গেটটাই ছিল এরকম যে জাতীয়তাবাদী শক্তিকে একটা অসহায় অবস্থায় ফেলে দেওয়া। এবং যথার্থ বিচক্ষণতার সঙ্গে তিনি সেটাকে অনুধাবন করেছেন সেই অনুসারে। এখন উনি দীর্ঘ এতটা বছর প্র্যাকটিস করেছেন ধৈর্য ধারণ করার জন্য। এবং আপনি লক্ষ্য করেন আমাদের রাজনীতির দিকে তাকান, গত 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সকল শান্তিপূর্ণ আন্দোলনকে তারা উস্কানি দিয়ে এটাকে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপি কিন্তু তার শান্তিপূর্ণ আন্দোলনের পথ কখনো পরিহার করেনি। তারা নিজেরা গাড়িতে আগুন দিত, মামলা হতো আমাদের নামে, তারা নিজেরা গুলি করে মানুষ মারত, আসামি করা হতো আমাদের। কিন্তু তারপরে দেখেন আমরা কিন্তু, অর্থাৎ এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখবেন এত প্রতিকূল পরিবেশেও আমরা কিন্তু অসহিষ্ণু হইনি। তো এখন যে বিষয়টা ধৈর্য ধরাটা ওনার দীর্ঘদিনের প্র্যাকটিস এই কারণে যে তিনি একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, কি আন্দোলন করেছিলেন? মানুষের অধিকারের কথা বলে। এবং সেই জিনিসগুলো যখন সরকার প্রধান তিনি হলেন সেগুলোকে বাস্তবায়নের দায়িত্ব তার উপরে বর্তায়। আর সেই কারণেই যে কথা বলে দীর্ঘদিন দেশের মানুষকে তিনি আশ্বস্ত করেছিলেন সেই জিনিসগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য। তবে এটা ঠিক অবান্তর কথা যদি বলে যায়, এবং আপনি দেখেন এই যে বট বাহিনী নাকি বললেন ইনি, এরা যে অপপ্রচারটা চালিয়ে যাচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায়, ইতিমধ্যে কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই চক্রটা কারা, এরা কারা এটা প্রকাশ করে, কারা প্রচার চালাচ্ছে, তারা চিহ্নিত হয়ে গেছে মানুষের কাছে। এবং সে কারণে দেখবেন মানুষ কিন্তু তাদেরকে ধিক্কার দিচ্ছে। এবং এই যে কারণটা, এবং আপনি দেখেন একটা জিনিস আপনি ইদানিংকালে লক্ষ্য করেছি, আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি, আপনি দেখেন জামাত যখন রাজনীতি করত, এই যে বিশেষ করে তাদের ছাত্র সংগঠনগুলো, তারা ছাত্রলীগের মধ্যে বিলীন হয়ে গেছিল। 5ই আগস্টের পর হঠাৎ করে তার আবির্ভাব হলো যে আমরা ছাত্রলীগ আত্মগোপন না করলে আমরা তাকে ইউনিভার্সিটি বিচারণ করতে পারতাম, রাজনীতি করতে পারতাম না। আবার এখন কি হচ্ছে, আবার দেখেন সেই যারা মানে স্বৈরাচারের মধ্যে আত্মগোপন করেছিলেন আজকে আবার স্বৈরাচার আত্মগোপন করতে চাচ্ছে তাদের মধ্যে। আপনি দেখেন জাতীয় সংসদ নির্বাচনে বা আমাদের পেশাজীবী যে সমস্ত সংগঠনের ভোট হচ্ছে সেখানে দেখবেন ওই স্বৈরাচারের লোকজন বা তারা কিন্তু এসে এদেরকে ভোট দিচ্ছে। তার মানেটা হলো এরা একে অপরের রাজনৈতিক পরিপূরক কিন্তু। সুতরাং এটা যেটা চাচ্ছে, এখানে দেশীয় আন্তর্জাতিক রাজনীতিরও কিছু ব্যাপার আছে, না হলে এত তাড়াতাড়ি আপনি মানে মাঠে ময়দানে গিয়ে আপনি হাওয়া গরম করার কোনো কারণ এখানে ছিল না। আর সংসদে আলোচনা প্রাণবন্ত হবে বা প্রাণবন্ত হয় সাধারণত বিরোধী দল থেকে, কিন্তু আমাদের বিরোধী দলের আলাপ আলোচনা দেখলে আমাদের কাছে মনে হচ্ছে তারা একটা সীমাবদ্ধতার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, যে কারণে তাদের বক্তব্য প্রাণবন্ত হচ্ছে না, মানুষ তাদের বক্তব্য শুনে উজ্জীবিত হচ্ছে না, বরং অনেক সময় উষ্মা প্রকাশ করছে, বিরক্তি বোধ করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, উই হ্যাভ টাইম এনাফ। আমরা খুব এত তাড়াতাড়ি এই সংসদ একটা মানে কি বলবো 5 বছরে যেটাকে আমরা অ্যাসেস করব, সেটাকে 2 মাসে এই 15 দিনের অধিবেশনে আমরা সেটাকে নিয়ে একটা
কংক্রিট ডিসিশনে পৌঁছে যাব এমনটা বোধহয় খুব এটা একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং ইতিমধ্যে দেশ আমাদের সংসদ কেমনে যাবে, এই সরকার কিভাবে যাবে, ইতিমধ্যে কিন্তু এই সরকার সেটা মানুষের কাছে প্রমাণ করে ফেলেছে। এবং আপনি দেখবেন সরকার কিন্তু সেভাবেই চলছে। তার যদি না হতো তাহলে দেখবেন অনেক কিছুতে, আপনি জনাব সালাউদ্দিনের কাছে আমি লক্ষ্য করেছি তারা 10 জন 20 জন টেকার মতো, এবং ওই বিরোধী শিবিরে একজন মানুষকেও আমি পাইনি যে সালাউদ্দিন সাহেবকে সংসদে বসে কথা বলে বিট করার জন্য। এবং আপনি দেখবেন সালাউদ্দিন সাহেবের কোনো বক্তব্য প্রমাণ বস্তুনিষ্ঠভাবে উপস্থাপিত হয়, প্রমাণ দ্বারা সমর্থিত হয়ে, কিন্তু তাকে যারা সমালোচনা করে তাদের সমালোচনার ভাষাগুলো আপনি দেখবেন। এবং এতে যেটা হচ্ছে, তার মানে উনি সংসদের বিতর্কে গাজী সালাউদ্দিনই হয়ে গিয়েছেন, মানে না উনি তিনি বিজয়ী হয়েই চলেছেন। আমি ওইটা না, আসলে তার আপনি দেখেন যখন ঐক্যমত্য কমিশনে যখন উনি গেছেন, আমরা এই বিষয়ে আমি একটা লাইনে আগেও শুনেছি, এক লাইন শেষ করি আমি এইভাবে যে ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন সাহেবের পারফরমেন্সটা ছিল এতটা চমৎকার, এটা আপনি আগের তাই না অংশে বলেছিলেন। তো সেই জন্য উনি খুব ভালো কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি কে কেমন কথা বলছেন। সংসদের কথা ছাড়াও আরো কিছু কাজ হয়েছে, সেগুলি নিয়ে হয়তো আমরা কথা বলতে পারবো, কিন্তু আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা ফিরে আসবো চলমানে। আমরা ফিরে এলাম চলমানে, কথা বলছিলাম সংসদ নিয়ে মূলত, কারণ আমাদের আজকের বিষয় ছিল শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার মধ্যে ছিল যে ছোট গল্প কখনো শেষ হয় না, শেষ হলেও মনে হবে যেটা শেষ হয় নাই। তো সংসদ কি ছোট গল্প না বড় গল্প আমরা জানি না, কিন্তু এই সংসদে অনেক দায় দায়িত্ব আছে, কারণ এই সংসদের উপরে চাপিয়ে দেওয়া দায় রয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা গোলাম মাওলা রনি আপনার কাছে আসবো। জনাব মাসুদ, আপনাকে জিজ্ঞাসা করি, জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সংবিধান যুদ্ধের মাধ্যমে পাওয়া, ফলে এইটাকে তারা রক্ষা করার চেষ্টা করেছেন। কেটে ছিঁড়ে সংবিধানকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটা তারা চান নাই। রাষ্ট্রপতির পদটা একটি সাংবিধানিক পদ এবং সেটা সম্মানও তারা রক্ষা করার চেষ্টা করেছেন, এরকম একটা বক্তব্য দিয়েছেন। এইটাকে আবার বিরোধী দল খুবই সমালোচনা করেছে। তারা বলেছে যে না, তারা রাষ্ট্রপতির মুখ দেখতে চায় না, তাকে গ্রেপ্তার করা উচিত, এরকম কথা বলেছে। তো কেন এই ক্ষোভ এত? কারণ এই রাষ্ট্রপতির কাছেই তো অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। আপনার কি মনে হয় কি কারণে এত ক্ষোভ? আপনি অন্তর্বর্তীকালীন সরকার বাদ দেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন খুব যুক্তিসঙ্গত কথা, এবং সেটাই বাস্তব। আপনি দেশের নির্বাচন কিভাবে হলো আমাদের সংবিধান অনুসারে, যেই সংবিধানে আজকে সংসদের বিরোধী দল অংশগ্রহণ করেছে, তারা সংসদে ওত পড়লেন, তারা সংসদে ওত পড়লেন, সদস্য নির্বাচিত হওয়ার পর ওত পড়লেন সংবিধান অনুসারে, সেখানে এক একটা বাড়তি নিলেন। আমি যে এর আগের স্লটে আমি আপনাকে ওই কথাটাই বলছিলাম, এই কথাটা ল্যাপস হয়ে গেছে, সেইটাকে আমি একটু 1-2 মিনিট বলে আপনাকে এইভাবে দেই যে দেখেন, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করে সে তো রাজনৈতিক দলের ঐক্যমত্য কমিশন হয়ে গেল, সেখানে একটা রেফারেন্ডামের প্রয়োজন ছিল না, কিন্তু একটা রেফারেন্ডাম দিল কেন? অরাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক দলের নেতাদের উপরে একটা অন্যায় চাপ প্রয়োগ করলো, অর্থাৎ তারা রাজনীতি করা মানুষকে বিশ্বাস করে না, সেই কারণে তারা এটা করেছিল। এখন আপনি দেখেন, আপনি নির্বাচিত হলেন সংবিধান অনুসারে, ওত পড়লেন সংবিধান অনুসারে, আপনার জাতীয় নির্বাচন কি সংবিধান অনুসারে হয়েছে না জুলাই সনদ অনুসারে হয়েছিল? জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছিল যে জুলাই সনদের যেসব জিনিসগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলোকে আইনে রূপান্তর করা, কিন্তু জুলাই সনদ অনুসারে তার জাতীয় নির্বাচন হয়নি। আর আজকে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে ওইখানে। সংবিধান আজকে দেখবেন, আমি সংসদে একজন সদস্যের বক্তব্য শুনলাম, তিনি বলেছেন সংবিধান আমরা সংস্কার চাই, সংশোধন চাই না। আরে বাবা, সংবিধান সংশোধনই তো সংস্কার, সংবিধান সংশোধনটাই। আর যে সংস্কার আমরা কথা বলেছি, যেগুলোর জন্য জুলাই সনদে আমরা ঐক্যমত্য পৌঁছেছি রাজনৈতিক দল, সেগুলোকে সংসদ ছাড়া বাস্তবায়নের রাস্তাটা কোথায়? এখন ওনারা বলে কি, মানে এটা হলো কি, দেখেন সংবিধানের সঙ্গে আমাদের একটা রাজনৈতিক দল বা যারা আজকে সংসদে বিরোধী দল, তাদের একটা পুরনো শত্রুতা আছে, তারা এই সংবিধানটাকে মানতে পারছে না। আপনি দেখেন, আমি 2টা ঘটনা আপনাকে, তারা বলেছেন ইতিহাস নিয়ে গাল গল্প করতে তারা আসেন নাই। দেখুন ইতিহাস, তারা ইতিহাস নিয়ে কোনো গল্প করেন না। আপনি ইতিহাস ছাড়া, যে লোকের ইতিহাস নাই তার আসলে কিছুই নাই, যার ইতিহাস নাই তার কিচ্ছু নাই। এখন আমি আপনাকে যে কথাটা বলছি, তারা ইতিহাস নিয়ে না আমি আপনাকে বাদ দিতে চাই। আমি 2টা কথা আপনাকে একটু না বলে পারছি না। দেখেন, শহীদ মিনারে গেছে আজকে বিরোধী দলের নেতা, রাষ্ট্রীয় আচার প্রতিপালন, অর্থাৎ জামাত ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে ওন করেন এখনো। উনি বিরোধী দলের নেতা হওয়ার কারণে উনি রাষ্ট্রীয় আচার পালন করতে গেছেন। দেখেন কি চালাক বা কৌশলের সঙ্গে তারা কথা বলে, মানুষকে নিজেরা বোকা হচ্ছে না মানুষকে বোকা মনে করছে, সেটা একটু ভেবে দেখা উচিত। তারপর দেখেন, আপনি মানুষ তো বোকাই না
অত বোকা না যতটা বোকা মনে করা হয়। তারপর আপনি দেখেন জাতীয় স্মৃতিসৌধে গেছে, সেখানে বলে আমরা রাষ্ট্রীয় আচার পাশ, তার মানে তারা স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে তারা করে না। উনি সংসদে বিরোধী দলের নেতা, সেই কারণে ওনার সংসদে যেতে, স্মৃতিসৌধে যেতে হবে, এই জন্য উনি গেছেন। এই যে দ্বিচারিতা, সেই কারণে আপনি সংবিধানকে বাদ দেবেন কেন? সংবিধান বাদ দেওয়ার কোনো উপায় আছে? সংবিধানকে আপনি এই নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল তার রাষ্ট্রীয় কর্ম, ইভেন জামাত ইসলাম তার রাজনৈতিক ইশতেহারে বলেছে আমরা নতুন সংবিধান লিখব যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই। এনসিপি তো মহামান্যকে গ্রেপ্তার করতে বলেছে। আরে দেখেন, এরা দীর্ঘদিন যাবত, ওই এনসিপি হলো কি, এরা তো আমি লক্ষ্য করেছি যেই দলের সঙ্গে নির্বাচনে আতাত করেছে সেই দলের সেক্রেটারি জেনারেলি বলছিল এত তাড়াতাড়ি বাপের সঙ্গে টেক্কা মারো, বাঙ্গালাও, হ্যাঁ এত তাড়াতাড়ি বাপের সঙ্গে টেক্কা মারো। আপনি দেখছেন তারা বারবারই চাচ্ছে যে ওরা ওদেরই একটা, আমি এমনও মনে হয়েছে, আমি দুই একবার টক শোতেও সে কথাটা বলেছি যে এনসিপি সম্পর্কে তারা অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। জামাত নানা জায়গায়, জামাতের গুরুত্বপূর্ণ নেতারা তারা মনে করেছে এটা তাদেরই একটা বি টিম, কিন্তু আমার কাছে কিন্তু তা মনে হয় না। জামাত, আমি তা মনেও করতে চাই না। তাহলে বিষয়টা দাঁড়াইলো কোনখানটায়? এনসিপি যে কথাগুলো বলেছে, এনসিপিকে অনেক সময় তারা ব্যবহার করে ফেলে। এবং আপনি দেখেন, যদি আপনি দেখেন দেশের ডিপটি স্পিকার জেলে, মহামান্য স্পিকার, মাননীয় স্পিকার পদত্যাগ করলেন। আপনি দেখেন ওই সময় যদি মহামান্য রাষ্ট্রপতিও না থাকে, পদত্যাগ করে যান, এই দেশটা কোন ক্রাইসিসে। এবং আরেকটা বিভ্রান্তি ছড়াই কি দিয়ে দেখেন আপনি, একটা আপসার্জ হয়েছে মানুষের মধ্যে, একটা আপসার্জ হয়েছে। আজকে তারা বলতেছে বিপ্লব। আরে বাবা, বিপ্লবী যদি হতো তাহলে তো একটা বিপ্লবী সরকার হইতো। আর বিপ্লবী সরকার হলে আমরা সংবিধানকে অ্যাভয়েড করে যেতাম। যেখানে সংবিধান আছে, আপনি সংবিধান মেনে ইউনুসের সরকার হলো, সেই সরকারের নির্বাচন হলেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করে সংবিধান অনুসারে ওত পড়লেন। আপনি সব কিছু করতে আছেন সংবিধান অনুসারে, কিন্তু কথা বলতে আছেন এটার বিরুদ্ধে। এটা মানে এখানে একটা যুক্তিহীনতা আছে। আমরা গোলাম মাওলা রনি আপনার কাছে আসতে চাই। আমরা অন্য একটা বিষয়ে কথা বলি। আপনি সাংবাদিক ছিলেন, আপনি কিন্তু আসলে ভিন্ন ভিন্ন পেশায় সফলতা পেয়েছেন। সাংবাদিকতা করেছেন, ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, এবং সবখানে আপনি সফলতার প্রায় শীর্ষে গিয়েছেন। মন্ত্রী হন নাই, কিন্তু সংসদ সদস্য হয়েছেন, হয়তো সম্পাদক হয়েছেন কিনা আমি জানি না, সম্পাদক হয়েছেন। আবার এইদিকে আপনি ব্যবসাতেও যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছেন। আপনাকে এই জন্য সাংবাদিক হিসেবে এখন প্রশ্নটা করি, তারপরে ব্যবসার প্রশ্নটা করব। সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা বা নিরাপত্তার সূচকে রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে সংস্থা আছে, তারা বলেছে যে বাংলাদেশের অবস্থা ভালো না। আমেরিকাকেও তারা খারাপ বলেছে, এবং পৃথিবীর একটা বিরাট অংশ তারা লাল রং দিয়ে দিয়েছে। বলেছে যে পৃথিবীর অধিকাংশ জায়গাতে সাংবাদিকদের অবস্থা ভালো না, কিন্তু এইখানে বাংলাদেশে বেশ খারাপ। মানে 149 ছিলাম আমরা 180টা দেশের মধ্যে, 152 হয়েছি, মানে আরো পিছিয়েছি অন্তর্বর্তী সরকারের সময়। আপনার কি মনে হয় এই সরকারের সময় সাংবাদিকরা কতটুকু নিরাপদ বা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন? মূল ব্যাপার হলো যে একবার যদি আত্মবিশ্বাস কেউ হারিয়ে ফেলে, আতঙ্ক শুরু হয়ে যায়, তখন সেখান থেকে ওই জেনারেশনে বিশ্বাস ফিরে পাওয়াটা হয় না সাধারণত। এখন আমাদের দেশের যে সমস্ত লোক, মানে সংবাদপত্রের এখানে মালিক একটা বিগ ফ্যাক্টর, যেটা আমরা যখন সংবাদপত্রে ছিলাম তখন মালিকদের কোনো কর্তৃত্ব ছিল না বললেই চলে। সাংবাদিকরা এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। এমনকি অনেক সময় দেখা যাচ্ছে যে মালিক চোখের সামনে দিয়ে চলে গেছে, পায়ের ভোর পা তুলে, জুনিয়র একটা স্টাফ রিপোর্টার পায়ের ভোর পা তুলে সিগারেট খাচ্ছে, মালিকরা গালাগালি করছে। আমরা নিজের চোখে সেগুলো দেখাদেখি করছি, মালিক কিছু করার ছিল না। ইভেন আপনি চিন্তা করেন এরশাদ জমানাতে বিচিত্রা যে সাহস দেখিয়েছে সরকারের বিরুদ্ধে, দৈনিক বাংলা যারা সরকারি চাকরি করতেন, নির্মল সেন সেখানে চাকরি করতেন, এসবকে পাত্তাই দিতেন না, গালাগালি করতেন। এখন ওটা সম্ভব না, এখানে মালিকদের হাফিজুর রহমান, কবি শামসুর রহমান, হ্যাঁ আহমেদ হুমায়ুন, এরা সবাই, হ্যাঁ তারাও এখানে কাজ করেছেন। শাহরিয়ার কবির, শাহাদাত চৌধুরী, এদের সবার সাথে একটা মুক্তিযোদ্ধাদের একটা অংশ সেখানে ছিলেন। তো এখন ব্যাপার হলো কি, টোটাল জিনিস এখন কর্পোরেট হাউসে চলে গেছে। আর কর্পোরেট হাউসগুলোকে খুব নিয়ন্ত্রণ করে সরকার, যে কোনো সময় করতে পারে। কর্পোরেট হাউসও নিয়ন্ত্রিত হয়ে যায় তাদের নিজেদের প্রয়োজনে, আবার সরকারও তাদেরকে স্কুইজ করে ফেলে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই সংবাদপত্র জগতে এই কর্পোরেট হাউস যখন আসে তখন থেকে মালিকদেরকে স্যার বলা, এমনকি এডিটরকে স্যার বলার যে একটা অবস্থা, সেটা আগে কখনোই ছিল না। আর ভাই বলতো, সবাই ভাই বলতো। আর এরপরে যেটা হলো, তার মানে ভেতরের যে পরিবেশ সেটা অনেক কর্পোরেট হয়ে গেছে। অফিস। এরপরে গত 2 বছরে যেটা হলো, এরশাদ মানে ইউনুস জমানাতে এরশাদের সাথে ইউনুসের তুলনা, মানে মুখ দিয়ে বের হয়ে আসছে, কিন্তু এরশাদের সাথে ইউনুস সাহেবের তুলনা করা যাবে না। ইউনুস এরশাদ সাহেবের চেয়ে 1 লক্ষ গুণ খারাপ। তো 1 লক্ষ গুণ খারাপ। আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে চিনি।
অ্যাটলিস্ট। তো এরশাদ সাহেবের জমানাতে যেটা হয়নি, ইউনূস সাহেবের জমানাতে সেই মবগুলো হওয়ার কারণে সংবাদপত্রের যারা মালিক এবং সম্পাদক, সাংবাদিক, তাদের সবার বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেছে। যেভাবে ডেইলি স্টার, প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর আসলে কোনো মালিক কখনো সরকারের সাথে আসলে পাঙ্গা নিতে যাবে না বা কখনো সরকারের সাথে ঝুঁকি নিতে যাবে না। সরকার এই সুযোগটা যদি তাকে দেয়ও, এখন স্বাধীনতা দেয়, অন্তত এই মালিক যাকে একবার অপদস্থ করা হয়েছে, আপনি নুরুল কবির সাহেবের মতো সিনিয়র সাংবাদিক, তার পিছন দিক থেকে চুল টেনে দেওয়া হয়েছে, তো বাবরি ধরে টানাটানি করেছে, তাকে গালাগাল দেওয়া হয়েছে। পত্রিকাটা তো বিক্রি হয়ে গেল। কোনটা? ওনার পত্রিকাটা? হ্যাঁ, ওনার পত্রিকাটা, যে মালিক আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার বড় ভাইয়ের বন্ধু, ওনার যে মালিক ছিল, মালিকানা বদল হলো আর কি। মালিকানা বদল হলো। তো এখন উনি খুব সুন্দরভাবে তিনি চালাতেন। রাশেদ খান মেনন সাহেবের ছোট ভাই, মানে আগে যারা মালিক ছিলেন। তো যার জন্য এরা মানে মানে এনায়েতুল্লাহ খান, এই পরিবারটা, তারা সংবাদপত্র জগতের সঙ্গে, তো আপনার কি মনে হয় এই এখন আরো নিরাপত্তা কমে যাবে? আরো নিরাপত্তা কমে গেছে আলটিমেটলি। সাংবাদিকরা তাহলে কি করবে? কলম বন্ধ করে বাসায় বসে থাকবে? না, এখন তারা তাদের মতো যেভাবে এখন চলছে সেভাবে চলবে। আপনি গিয়ে দেখুন, রাতারাতি মানে বিএনপির লোকও না, আপনি এই যে যারা এখন বলতেছে বিভিন্ন সংবাদপত্র অফিস দখল করছে, টেলিভিশন দখল করছে, প্রেস ক্লাব দখল করছে, বলছে আমরা বিএনপির লোক। আমি তো বিএনপির দুঃসময় তাদেরকে দেখি নাই কলম ধরতে। আমি তো নয়া দিগন্ত, মানে একদল লোক অবস্থার সুযোগ নিচ্ছে। তারা কখনো তারেক রহমান সাহেবকে নিয়ে, বিএনপিকে নিয়ে করে লেখালেখি করছে, কথাবার্তা বলছে, এরকম সাংবাদিকরা আমি দেখিনি তো কাউকে। আর এক লাইনে একটা প্রশ্ন উত্তর নিয়ে আমরা এটা শেষ করবো আজকের অনুষ্ঠান। আমাদের হাতে আর সময় নাই। একটা লাইন একটু বলবো, আমাদের হাতে একদমই সময় নাই, এক লাইনই বলতে। আচ্ছা, আমি আপনাকে বলি, এই যে মিডিয়া মালিকানা কারা, এই দেশে যার যত অবৈধ পয়সা, তাদের প্রত্যেকেরই একটা না একটা মিডিয়া আছে, আইডিয়ার ইলেকট্রনিক অর প্রিন্ট। সুতরাং এরা ওই পত্রিকা অফিসে যারা থাকে না, আপনি সাংবাদিকদের স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু সরকার তো তাদেরকে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পর অবৈধ বললে তো না, আমি অবৈধ বলছি না, আমি একবারও কিন্তু অবৈধ বলিনি। আমি বলছি যে যেমন একজন ব্যবসায়ী, অবৈধ আর বৈধ যেটাই হোক না কেন, তার ব্যবসা প্রতিষ্ঠান যেরকম তার কাছে, তার পত্রিকা বা মিডিয়ার অফিসটাও তার কাছে সেই রকম। আমরা আপনার কাছে একটা লাইনের জন্য জানতে চেয়েছিলাম, আপনি আগামী কয়েক মাসে বাংলাদেশের ব্যবসা পরিস্থিতির উন্নতি হবে কিনা, এটা হ্যাঁ অথবা না বললেন। না, উন্নতি হবে না, খারাপ হবে আরো। আমি ওনার মতো নিরাশ না। আমরা নেগেটিভ নোটে অনুষ্ঠান শেষ করতে চাইনি, কিন্তু একজন ব্যবসায়ীর কাছ থেকে এরকম শুনেছি। সামনে কোন একটি চলমানে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা হতাশ হয়ে অনুষ্ঠান শেষ করতে চাই না, কিন্তু অনুষ্ঠান একটা জায়গায় এসে হয় আশাবাদী হতে আমাদেরকে বলবে অথবা হতাশ হতে বলবে। আপনাদেরকে একটা সংবাদ শুধু বলতে চাই, যারা আমাদের রাস্তা আইন শৃঙ্খলা রক্ষা করেন তারা বলেছেন যে অটোমেটিক গাড়ির নামে মামলা হচ্ছে এবং সেই মামলার কথা ফোনে চলে যাচ্ছে। কিন্তু অল্প কয়েকদিন আগে আমি নিজে একটা মেসেজ পেয়েছি, আমার গাড়ি সেদিন চলেই নাই, আমার গাড়ি তেলের অভাবে বন্ধ ছিল, কিন্তু বলা হয়েছে আইন ভঙ্গ করেছি। আমি ঢুকে দেখলাম যে বলা হচ্ছে যে এই ফাইন দিলে যদি এক্ষুনি দিয়ে দিই তাহলে অর্ধেক ফাইন মাফ। আমি খুঁজে দেখলাম যে পুরো ব্যাপারটাই ভুয়া। অতএব এইগুলো যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু আমাদের এই ফাইন দেওয়া এবং ফাইন না দেওয়া এগুলো নিয়ে আরেকটা আইন বানাতে হবে। অতএব শুধু নোটিশ পাঠালেই হবে না, ভুয়া নোটিশ আসছে কিনা এটা নিয়েও মানুষকে সচেতন করা দরকার। এমন কোনো সরকারি ফাইন নাই যেটা আপনি এখন দিয়ে দিলে অর্ধেক মাফ হয়ে যাবে, এরকম কোনো ক্ষমতা সরকারের নাই। আসলে থাকলে সেটা ঘোষণা দেওয়ার কথা। ফলে এই ধরনের উদ্ভট কাজকর্ম হচ্ছে এবং এই তথাকথিত ডিজিটালাইজেশনের সুযোগ নিয়ে সরকারি ওয়েবসাইটের মতো ভুয়া ওয়েবসাইট বানিয়ে, পত্রিকার মতো ভুয়া ওয়েবসাইট বানিয়ে, এমনকি আমাদের মতো মানুষদের নামে ভুয়া বিজ্ঞাপন বানিয়ে ঔষধ থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বিক্রি করা হচ্ছে না। এবং এই ভুয়ার জমানাতে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। চলমানের সুযোগ পেয়েছি তাই বলে দিলাম, সব ধরনের তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।